ইরফানের চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখ মুখ বিস্ময়ে ভরপুর। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে, একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে মায়রার পানে তাকায়, চোখ মুখ ফুলে কেঁদে কুটে মুখের অবস্থা নাজেহাল মেয়েটার। ইরফান মায়রার কান্নামাখা লালিত মুখপানে চেয়ে ঠান্ডা গলায় দৃঢ় কণ্ঠে বলে, সময় হলে সে তার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্যস্থল চিনবে। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। বুঝলো কি ইরফানের কথার অর্থ? ছোট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধ হয়, তবে কোথাও একটা ভীষণ রকম স্বস্তি পায়। চোখের থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফানের চোখে চোখ পড়ে। মায়রা তাকিয়ে থাকে, তবে ইরফান সাথে সাথেই চোখ সরিয়ে নেয়। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, জাহারা মায়াকে মেরেছে। ইরফান তার বাবার কথার উত্তর করল না। জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ফার্দার যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলে উচ্চারণ করেছে, তবে তার জিভ কেটে হাতে ঝুলিয়ে দিতে একবারও ভাববো না। মাইন্ড ইট। রুমা নেওয়াজ জাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, দুদিনের বউয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তুমি একবারও ভাবলে না? মায়েরা রুমা নেওয়াজের কথায় মাথা নিচু করে নেয়, চোখ বেয়ে জল গড়ায়। তার জন্য এই পুরো ফ্যামিলিটাতে অশান্তি হচ্ছে ভেবেই কেমন দম বন্ধ লাগলো তার। ইরফান চোখ বুঝে নেয়। মায়ের কথা ইরফানের পছন্দ হলো না। দুদিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না। আগুনে ঘি ডালার ন্যায় কাজ করলো যেন। রাগ তরতর করে বেড়ে গেল। মাকে কোনো উত্তর তো দূর, তাকালো না পর্যন্ত। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাহারা তোমাকে পছন্দ করে ইরফান, তুমি? রুমা নেওয়াজের কথার মাঝে ইরফান রাগে চেয়ারে একটা লাথি মেরে চিৎকার করে বলে, তো আমি বলেছি আমাকে লাইক করতে। প্লিজ আম্মু, কারো হয়ে সাফাই গিয়ে আমার রাগ আরো বাড়িও না। ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ চুপ হয়ে গেলেন। তারেক নেওয়াজ এগিয়ে এসে আদেশের সুরে বলেন, শুদ্ধ ইরফানকে এখান থেকে নিয়ে যাও। শুদ্ধ তার মামার কথা মেনে ইরফানের হাত ধরে টানলে ইরফান শুদ্ধর হাত ছাড়া দিয়ে ছেড়ে দেয়। গটগট পায়ে এগিয়ে গিয়ে মায়রার হাত শক্ত করে চেপে মায়রার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা অবাক হয়, তবে কিচ্ছু বলে না। ইরফানের পিছু হাঁটে মাথা নিচু করে। ইরফান মায়রাকে তার ঘরের ভেতর রেখে হিসিয়ে বলে, এই ঘর থেকে বেরিয়েছিস তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়রা ছলছলে চোখে শুধু ইরফানের পানে চেয়ে রইল। ইরফান চোখ বুঝে শ্বাস ফেলে। এরপর আবারও মায়রার কান্নামাখা মুখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই। মায়রার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান রেগে যায়। দুহাতে মায়রার কাঁধ চেপে দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, স্টপ ক্রাইং। মায়রা হঠাৎই ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট মুঠো করে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদে। ইরফান স্তম্ভিত হয়ে যায়। মায়রার কাঁধ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নেয় শুকনো ঢোক ঘিরে। মায়রা ওভাবেই ফুপিয়ে কতক্ষণ যে কাঁদল, কেন কাঁদল জানে না। কেঁদে কেটে ইরফানের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেলে। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, লম্বা শ্বাস টেনে। এক পর্যায়ে মায়রাকে টেনে তার থেকে সরিয়ে দেয় ইরফান। মায়রা চোখ বুঝে আছে, কান্নার তোড়ে থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান ডান হাতে মায়রার গালে গড়িয়ে পড়া পানি মুছে দেয়, নরম গলায় বলে, ইউ নো, আই ডোন্ট লাইক ইউ বিকজ ইউ আর এ লিটল গার্ল। মায়রার রাগ হয়। দুহাতে ইরফানের পেট ঠেলে ধাক্কা দেয় ফোপাতে ফোপাতে। ইরফানকে তো সরাতে পারলই না, উল্টে মায়রা নিজেই দুপা পিছিয়ে যায়। ইরফান মায়রার হাত দুটোর দিকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার নত মুখপানে তাকায়, সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর বাঁ হাতে মায়রাকে টেনে তার সাথে চেপে ধরে। এরপর সেভাবেই এগিয়ে গিয়ে মায়রার ঘরের ফ্রিজ খুলে বরফ বের করে। এরপর বরফ মায়রার ডান গালে লাগালে মায়রা কেঁপে ওঠে, কিচ্ছু বলে না। ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়, পছন্দ করে না, তাহলে এসব কি? মায়রার খুব রাগ হয় এই লোকটার উপর। পছন্দ করে না বলবে কেন, এতেই তার রাগ আকাশ ছুঁয়েছে। ইরফান কিছু বলল না। মায়রাকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে দিল। মায়রা তাকায় না ইরফানের দিকে। ইরফান মায়রার গালে তাকিয়ে রইল। এই মেয়ের একটুতেই এমন জখম হয়ে কেন বোঝে না মোমের শরীর মনে হয়। কপালে বরফ ঠেকিয়ে রাখল। মায়রার চোখ থেকে পানি গড়ায়। সে যেন কেন কাঁদছে নিজেই বুঝে পায় না। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার কপালে গালে বরফ দিয়ে দিল। এরপর মায়রাকে ছেড়ে মায়রার বাম গাল হাত দিয়ে গম্ভীর গলায় বলে, কাঁদতে নিষেধ করেছি, আপাতত কোথাও দাগ বসানোর মুড নেই, সো স্টপ ক্রাইং। মায়রা তার গাল থেকে ইরফানের হাত সরিয়ে ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে দু হাতে চোখ মুখ মুছে নেয়। চোখ তুলে তাকায় না ইরফানের দিকে। তার এখন লজ্জা লাগছে।
এর আগে যদিও ভান করে ইরফানের বুকে ছিল সেসব তো স্বাভাবিকই লাগতো, কিন্তু এখন কেন যেন স্বাভাবিক লাগছে না। ইরফান মায়ের দিকে ভ্রু কুচকে কিছু সময় চেয়ে থাকে, কিছু বলে না, বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে ভোলেনি। ড্রয়িং স্পেসে সবাই সেভাবেই দাঁড়িয়ে আছে। ইরফান প্রায় মিনিট 5 সময় পর মায়ের ঘর থেকে বের হয়। ঘরে দরজা খোলাই ছিল, তবে তাদের দেখা যায়নি। সবাই সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি হয়ে গেল সেই ঘর থেকেই বোধহয় কেউ বের হতে পারেনি। যাহারা তার মাকে জড়িয়ে নিঃশব্দে পোপায়। ইরফান মায়ের ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি। হনহন করে বাইরে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কেউ বাড়াবাড়ি করলে আমি সেপারেট হতে আর একবারও ভাববো না। কথাটা স্মরণ করিয়ে দিলাম জাস্ট। ইরফানের কথায় সবার ধ্যান ভাঙে। রুমা নেওয়াজ ছলো ছলো চোখে চেয়ে রইল ছেলের প্রস্থানের দিকে। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি বুঝেছেন। মায়েরাকে এভাবে বলা ঠিক হয়নি তার, তিনি বুঝলেন। কিন্তু যাহারা তো এমন মেয়ে নয়, মায়েরাকে মারবে এখনও তার বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মাত্রই মায়েরার গাড়ে খেয়াল করে বুঝেছে যাহারা সত্যিই মেরেছে মায়েরাকে। ইরফান তো অকারণে এত বেশি রাখবে না, কিন্তু তার ছেলে তার থেকে দূরে গেলে তিনি মা হিসেবে কি করে থাকবেন? এতদিন চাকরির সূত্রে যেতে চেয়েছে, তাই তো রুমা নেওয়াজ যেতে দেয়নি। এখন ঝামেলা হয়ে চলে গেলে সে কিভাবে মেনে নেবেন? ইরফান মেইন ডোরের সামনে গিয়ে পিছু ফিরে তাকায়, শক্ত গলায় বলে, জাহারাকে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি। কথার হেরফের হলে খুব খারাপ হবে। শুদ্ধ ইরফানের হাত ধরে বলে, আরে আয়, আমাদের লেট হচ্ছে। কথাটা বলেই টেনে বাইরে নিয়ে যায় ইরফানকে। ইরফান আর কিছু বলল না। শুদ্ধর হাত ছাড়া দিয়ে ছেড়ে নিজেই বড় বড় পা ফেলে বাইরের দিকে যায়। শুদ্ধ ইরফানের পিছু পিছু যায়, ইরফানের দিকে তাকিয়ে। ইনায়ার বিয়ের একদিন আগে এসব ঝামেলা সত্যিই সে হতাশ। তবে এত করুণ পরিস্থিতিতে তার হাসি পাচ্ছে ইরফানের কাণ্ড দেখে। মায়রাকে নিয়ে কত পজিটিভ ভাবা যায়। বিড়বিড় করো, হাসলে কি পাপ হবে? নিজের গালে নিজেরই আলতো একটা থাপ্পড় দিয়ে বলে, ছি ছি ছি, শুভ্র ভালো হয়েছে। ভালো হতে পয়সা লাগে না, তোকে এখন কাঁদতে হবে। নো লাফিং, এখন শুধু ক্রাইং ক্রাইং। অতপর একা একাই কান্নার ভান করলো। পরে হাসা যাবে না হয় সময় করে, এখন একটু না হয় কাঁদার চেষ্টা করুক। অতপর দ্রুত পা চালিয়ে ইরফানের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। সর্বপ্রথম বুকের কাছে ভেজা সাদা শার্টের দিকেই শুদ্ধর শকুনি নজর পড়ল। এবার আর হাসিটা আটকাতে পারবে বলে মনে হয় না, তবু আটকালো বহু কষ্টে। মিটিমিটি হেসে বলে, মুখ তোর নাই বইয়ের চোখের জলে স্বামীর শার্ট ভিজলে তবে। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকালে শুদ্ধ গাছাড়া ভাব নিয়ে সামনে তাকিয়ে দুটো পাখির দিকে চেয়ে আঙুল তাক করে মিটিমিটি হেসে বলে, হাউ রোম্যান্টিক। রুমা নেওয়াজ শাড়ির আঁচলে চোখ মুছলেন। পিছু ফিরে জাহারাকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মন পুরো ভীষণ। ইনায় যেমন তার মেয়ে, জাহারাও তো তার আরেকটা মেয়ে। মেয়ের মন ভাঙলে মায়ের তো মন পুড়বে, এটাই স্বাভাবিক। এগিয়ে গিয়ে জাহারার মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলে, কেন মায়রাকে মারতে গেলি মা? জানিস তো ইরফান কেমন, তোর ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই, কারণ ইরফান নিজে তা চায় না। ওকে ভুলে যা মা। জাহারা নীরবে কাঁদে। কান্নার গতি বাড়ে, খালার কথার উত্তর করে না। তার কষ্ট কে বুঝবে? তার তো মায়েরার সাথে কোনো শত্রুতা নেই। এত বাজে কথা সে কখনো কাউকে বলেনি, অপরিচিত কাউকে কখনো মারেনি। কিন্তু মায়েরার সাথে কিভাবে যেন এমন করলো তার যে ইরফান ভাইয়ের পাশে কাউকে সহ্য হয় না। সে কি করবে? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে জাহারাকে ধরে ঘরে নিয়ে গেলেন। পাশেই জাহারার মা চোখের পানি মুছে বোনের পাশে হেঁটে এগিয়ে যান। তারেক নেওয়াজ জাহারার উপর বিরক্ত। এতদিন তার ছেলেটার হাতে মার খেয়ে খেয়ে তার বন্ধুর মেয়ের নাজেহাল অবস্থা হয়েছিল, এখন তার স্ত্রীর বোনের মেয়ে এসে মেরে দিচ্ছে। তিনি নিজের কাছে ভীষণ অনুতপ্ত হয়। মায়েরাকে ভালো রাখতে পারছেন না তিনি। তবে ইরফানের আজকের বিহেভিয়ারে বেশ খুশিও হয়েছেন বটে। দীর্ঘশ্বাস ফেলে চারপাশে চোখ বোলায়। ছোটোখাটো একটা ঝড় হয়ে গিয়েছে। একদিন পর মেয়ের বিয়ে, আর এসব কি হচ্ছে? বাবা হিসেবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থায় যদিও তার রাগ করার কথা ইরফানের ওপর, তবে তার রাগ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে নিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। টেবিল কিনতে হবে। মেয়ের বিয়ে ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো আর হবে না। সবাই সবার মতো প্রস্থান করলো। ইনায়ের দ্রুত মায়েরার ঘরে আসে। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দাঁড়ানো দরজায় শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। ইনায়াকে দেখে চোখের পানি মুছে নেয়। ইনায়া মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে মায়েরা? জাহারা আপু তোমাকে সত্যি মেরেছে? মায়েরা মাথা নিচু করে বলল, আসলে
আসলে জাহার আপুর দোষ না, সে তোমার ভাইকে পছন্দ করে আর এজন্য আমাকে তোমার ভাইয়ার পাশে জাহার আপু মেনে নিতে পারে না, এজন্যই রেগে গিয়ে একটা মেরেছে। বাদ দাও আপু। ইনায়া অবাক হয় মায়রাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এত অদ্ভুত কেন? আগে যখন তার ভাইয়া মারতো তখন মায়রা বলেছিল আসলে জোর করে বিয়ে দেওয়ায় উনি রেগে মেরে দেয়, তার ভাইয়ের নাকি কোনো দোষ নেই। আর এখন জাহারা আপুর মার খেয়ে বলছে জাহারা আপু ইরফান ভাইয়াকে পছন্দ করে বলে রেগে মেরেছে, জাহারা আপুর নাকি কোনো দোষ নেই। বিস্ময় কণ্ঠে প্রশ্ন করে। তুমি এমন কেন মায়েরা? মায়রার মন খারাপ হয়। ইরফানের মা তাকে ভুল বুঝেছে, তখন তার কথা শুনে বুঝেছে, তিনি ভেবেছেন মায়রা ইরফানকে সব বলেছে, কিন্তু মায়রা একটুও চায়নি এই ব্যাপারে ইরফান জানুক। অতঃপর মায়রা ইনায়ার দুই হাত ধরে বলে, আপু বিশ্বাস করো, আমি তোমার ভাইয়াকে এসব বলিনি, আমি একদম জানাতে চাইনি তোমার ভাইয়াকে, বাট চেষ্টা করেও পারলাম না। আমি সরি আপু, তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটা কেমন নষ্ট হয়ে গেল। সরি আপু। ইনায়া কপাল চাপড়ে বলল, আরে বোকা মেয়ে, আমি তোমাকে ভালো বলেছি, তুমি ভাইয়াকে বলনি এইসব? মায়রা বোকা চোখে তাকিয়ে বলে। কেন? ইনায়া মৃদু হেসে বলল, কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো। মায়রা ইনায়াকে সবকিছু সুন্দরভাবে বলে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হয় জাহারা ইরফানকে পছন্দ করে শুনে। সে কখনোই বুঝতে পারেনি জাহারা ইরফানকে পছন্দ করে। মায়রা ইনায়াকে ঝাঁকিয়ে বলে, আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে? ইনায়া মাথা নেড়ে বলল, যেতে চাইলেও আম্মু যেতে দেবে না, চিন্তা করো না। মায়েরা মন খারাপ করে রইল। তার খারাপ লাগছে বাসার সুস্থ পরিবেশটা কেমন ওলট পালট হয়ে গেল। শুক্রবার জুমার নামাজ শেষে তারেক নেওয়াজ বাড়িতে প্রবেশ করেন। মাথা থেকে টুপি হাতে নিয়ে পাঞ্জাবির পকেটে রেখে সোফায় বসেন। কিছুক্ষণের মাঝেই ইরফান আর শুদ্ধ ফেরে। ইরফান কোনো দিকে তাকায় না, গটগট পায় তার ঘরের উদ্দেশ্যে পা চালায়। তারেক নেওয়াজ শান্ত চোখে দেখলেন ছেলের প্রস্থান। অন্যান্য দিনগুলো নামাজ পড়ে এসে সবাই একসাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন ইরফানকে ডাকলেও সে যে শুনবে না তা তারেক নেওয়াজ খুব ভালোই জানেন। তাই চুপ থাকলেন। রুমা নেওয়াজ ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার মুখে খাবার যাবে কি করে ছেলে না খেয়ে থাকলে? রুমা নেওয়াজ তার বোন আর জাহারাকে এক প্রকার জোর করেই রেখেছে। মেয়ের বিয়ে, সেখানে বোন থাকবে না কি করে মানবেন তিনি? খাবার টেবিলে আসতে জোর করেছিল কিন্তু আসেনি। মেয়ের কাজে মা ভীষণ লজ্জিত, সাথে মেয়ের জন্য ভীষণ মন খারাপ। আজ আরও আত্মীয় স্বজন আসলে জাহারার মন একটু একটু ভালো হবে ভেবে একটু স্বস্তি পান। কিন্তু তার ছেলে কি করে করবেন? সে যে কারো কথা শোনে না। কখন খাবে ছেলেটা, রাতে খাবে তাও জানেন না। দীর্ঘশ্বাস ফেলে তিনি তার ঘরের দিকে এগিয়ে যান। শুধু বাম হাত পকেটে গুজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখলো, মামির প্রস্থান দেখলো। আজ সকালের ঘটনার পর ইরফান এখানে বসে খাবে, ইহা তো বিলাসিতা। তবে কিছু একটা ভেবে মুচকে হাসল। মায়েরার ঘরের দিকে পা চালায় শুদ্ধ। ভিড়ানো দরজায় নক করে বলে, মায়েরা আছো? মায়েরা ঘর থেকেই বের হচ্ছিল। শুদ্ধর ডাকে ভিড়ানো দরজা মেরে দাঁড়িয়ে বলে, জি ভাইয়া। শুদ্ধকে ঘরের ভেতর আর যেতে হলো না। শুদ্ধ গলা ঝেড়ে বলে, ইরফানের ভীষণ মাথা ব্যথা করছে, তুমি কি একটু দেখবে? মায়েরা চিন্তিত হলো। আজ সকালে যা কাণ্ড ঘটল, মাথা ব্যথা করা অস্বাভাবিক কিছু নয়। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আমি দেখছি ভাইয়া, উনি কোথায়? শুধু মনে মনে হাসছে। এরা দুটোই তো সাংঘাতিক প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে বলে, ওর ঘরেই আসে, দেখো তো কি অবস্থা। সকালে খায়নি, এখনো খেতে চাইছে না, এজন্য হয়তো, বুঝলে? মায়েরা অস্থির কণ্ঠে বলে। আচ্ছা ভাইয়া, আমি দেখছি। কথাটা বলেই দ্রুত পায়ে রান্না করে গেল। ডাইনিংয়ে দেখলো কেউ নেই, টেবিলে খাবার সাজিয়ে রাখা। মায়েরা হয়তো বুঝলো অন্যদিন হলে এতক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ইরফানের জন্য এক মগ কফি করে আনে। শুধু মিটি মিটি হাসছে, বা খুব উন্নতি হয়েছে তো এদের। মায়েরা সিঁড়িতে একবার রেখেও পিছিয়ে আসে। এই লোকের যা রাগ, সকালের কথা মনে পড়লে এখনো ভয় লাগে। ভাবলো সে না যাক, শুদ্ধ তো আছেই, শুদ্ধ গিয়ে কফিটা নিয়ে আসুক এই ভেবে পিছিয়ে আসে। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া আপনার ভাইকে এটা দিয়ে আসুন। শুধু সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মায়েরার কথায় চোখ তুলে তাকায়, সোজা হয়ে বসে বলে, কিছু বললে মায়েরা? মায়েরা কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার ভাইকে এটা দিয়ে আসুন, মাথা ব্যথা করছে বললেন যে। শুদ্ধ হেসে বলল মৃদু,
তুমি যাও মায়েরা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কথাটা বলে আবারও ফোনে ব্যস্ত হয়ে যায়। মায়েরা অসহায় চোখে তাকায়, এখন তাকেই যেতে হবে। নিরুপায় হয়ে সে নিজেই এগিয়ে গেল। মায়েরা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিড়ানো দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে চারপাশে চোখ বোলায়। ইরফানকে ঘরে না দেখে ভ্রু কুচকালো, নেই তো। ঘরের ভেতর প্রবেশ করলে ইরফান ব্যালকনি থেকে তার ঘরে এসে মায়েরাকে দেখে ভ্রু কুচকে তাকায়। মায়েরা ইরফানকে দেখে হাঁ করে চেয়ে আছে। ইরফানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন পেন্ট পরিহিত ইরফানকে দেখে মায়েরা অবাক না হয়ে পারল না। এই লোককে ভুলেও পাঞ্জাবি পরে দেখেনি মায়েরা। একদম অন্যরকম লাগছে ইরফানকে। মায়েরার মনে হলো এই ইরফান নতুন ইরফান। শুভ্র কাপড়ে মোড়া ইরফানকে মায়েরার কাছে এক নির্মল পুরুষ মনে হলো, যে খুব শান্ত সুদর্শন এক পুরুষ। মায়েরা মনে মনে আওড়ায়, সুদর্শন শুভ্র পুরুষ। ইরফান মায়েরার সামনে এসে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কথায় মায়েরার ধ্যান ভাঙে। মাথা নিচু করে নেয়, চোখ বুঝে নিজেকে দুটো কথা শোনায় এভাবে তাকিয়ে থাকার জন্য। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। হাতে কফির মগ দেখে ভ্রু কুচকারও আবারও বলে, কি চাই? মায়েরা ঢোক গিলে মাথা তুলে পিট পিট করে তাকায় ইরফানের পানে। মিনমিন করে বলে, আপনার কফি। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন এই মেয়ে? ভ্রু কুচকে বলল। কেন এনেছো? মায়েরা ফট করে বলে ফেলে, আপনার তো মাথা ব্যথা, এই জন্য এনেছি, নিন খেয়ে নিন, একদম সেরে যাবে। ইরফান মনে করার চেষ্টা করলো তার কখনো মাথা ব্যথা করছিল, আর সে একে কফি আনতে বলেছিল কিনা, কিন্তু মনে করতে পারলো না। ভ্রু কুচকে বলে, তোমাকে কে বলেছে আমার হেডেক? মায়েরা ফটাফট উত্তর দেয়। শুদ্ধ ভাইয়াই তো বলল। ইরফানের কোচকানো কপাল টান টান হলো এবার। মায়েরাকে শুদ্ধর এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মায়েরার হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, দুপুরে খেয়েছো? মায়েরা অবাক হয় ইরফানের ব্যবহারে। ইরফান এরকম ব্যবহার একদম নতুন করছে এমন নয়, তবে বেশিরভাগ সময় তো ধমকাধমকি করতেই সময় পার হয়। ভাবনা দেখে মৃদুস্বরে বলল, খাইনি, আপনি খাবেন না? ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। মায়েরার থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে, নো, তুমি খাওনি কেন? হাত ঘড়িতে একবার সময় দেখলো। ঘড়ির কাঁটা 2:30 ঘর পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়। মায়েরার দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, না খেয়ে থাকার বুদ্ধি করেছো? এমনিতেই তো বডিতে কিছু নেই। মায়েরা রেগে যায়। তাকে কি অপমান করলো লোকটা? এই লোকটা আসলে শুধু বাইরেই সুদর্শন, ভেতরে কুদর্শন। রেগে দুহাত কোমরে রেখে বলে, আমার শরীরে অনেক কিছুই আছে, শুধু দেখার জন্য আপনার ভালো একজোড়া চোখ নেই, বুঝলেন? ইরফানের তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মায়েরার পানে। দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। সবুজ রঙের গোল জামা পায়জামে ওড়না পরিহিত মেয়েটাকে নিখুঁতভাবে পরখ করলো। মনে মনে আওড়ায় তার ব্যক্তিগত নাম। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে বোধ হয়। মায়েরা বোঝে না। ইরফান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলে, দেখাও তবে। মায়েরা ভ্রু কুচকে বলে, কি? ইরফান আবারও মায়েরার একদম সামনে দাঁড়িয়ে মায়েরার প্রশ্নাত্মক মুখপানে চেয়ে বরফ শীতল গলায় বলে, তোমার বাড়িতে যা যা আছে সেসব। মায়েরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি দেখেই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করেছে। মায়েরা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে। মনে মনে ইরফানকে ধুয়ে দেয়। কত বড় খারাপ লোক, তার কথাকে উল্টাপাল্টে অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎই মাথা তুলে বলে, আমি বলতে চেয়েছি আমি অতটাও চিকন না। ইরফান বুকে দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে গম্ভীর গলায় বলে, দেখাও। মায়েরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন এমনিতেই যে সে সকালে লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদে কেটে। এতক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়ে লজ্জা লাগছে। সাথে আরও যুক্ত করেছে লোকটা। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার নত হওয়া মুখপানে চেয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, ইউ আর এ ভেরি লিটল গার্ল। মায়েরার মনে হলো ইরফান কথাটা রসিকের ছলে হেসে বলল। তড়াক করে মাথা তুলে তাকায়, কিন্তু ইরফানকে সেই স্বভাবসুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হয়, তবে অবাক হয় না। তারই মনের ভুল ভেবে নিজের মাথায় থাপ্পড় দিতে ইচ্ছে করলো। ইরফান মায়েরার দিকে চেয়েই ডান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। রিতাকে বলো 1 প্লেট ভাত যেন আমার রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে বলে,
কাকে ভাত আনতে বললেন? আপনি রুমে খাবেন? ইরফান ফোন স্ক্রল করতে করতে বলে। নো, তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে। মায়েরা হাঁ করে চেয়ে আছে সেই লোককে নিতে আসতো, উল্টে ইনিই তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মায়েরা অবাক হয়ে বলে। আমি এখানে খাবো না, আপনি নিচে চলুন। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে। কেউ খায়নি, আপনার বাবা মা সবাই সবার ঘরে বসে আছে। আপনি তাদের ছেলে না? ছেলে হয়ে নিজেও ঘরে মুখ ফুলিয়ে বসে আছেন। ইরফান অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানকে চুপ থাকতে দেখে বলে। আপনার আম্মু খায়নি বুঝলেন? আমার মনে হয় আপনার জন্যই, আর আপনার খালামণি জাহরা। ইরফান ধমক দেয়। ইরফানের ধমক খেয়ে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার দিকে তাকিয়ে মায়েরাকে তার দিকে এমন মুখ বা ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে ইরফান অদ্ভুত চোখে তাকায়। রিতা হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিলে ইরফান গম্ভীর গলায় বলে। রেখে যাও। মায়েরা রিতাকে ভেতরে আসার সুযোগ দিলই না। তার আগে ধূপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেটটা নিজের ডান হাতে নিয়ে রিতার হাতে বা হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পেছন থেকে রেগে ডাকে। স্টুপিড, স্টপ। মায়েরা শূন্য না, এই ঘাটতেরা লোককে সে নিজেই খেতে দিবে না। ভালো করে বলেছিল তার মা বাবা কেউ খায়নি, তাকে ধমকে চুপ করিয়ে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক। ইরফান পিছু পিছু বেরিয়ে আসে দ্রুততায়, পায়ে হেঁটে পেছন থেকে ডান হাতে মায়েরার পেট চেপে ধরে। মায়েরার পা থেমে যায়। ইরফান রিতাকে বলে। রিতা, প্লেট নিয়ে নিচে যাও, আমরা আসছি। ইরফানের কথা অনুযায়ী রিতা মায়েরার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। মায়েরাও ছেড়ে দেয় বিনা বাক্যে। ইরফান পেটের বাঁ পাশে খামচে ধরেছে। মেয়েটা বলতেও পারছে না, সইতেও পারছে না। রিতা সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে। অবাধ্য হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। মায়েরা তার দুহাতে ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে, থেমে থেমে বলে। ছাড়ুন আমায়। ইরফান মায়েরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মায়েরা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মায়েরার পানে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে। ইউ আর এ গুড গার্ল। মায়েরা ঝট করে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়ে মায়েরা চোখ নামিয়ে নেয়। ওনার ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট বেরিয়ে আসা চুলগুলো ইরফান দুহাত পেছন দিকে ঠেলে দিয়ে গম্ভীর গলায় বলে। বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা শুনিয়ে মায়েরার রাগ হয়, মাথা খানিক নিচু তার। এইটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফানের হাত এখনো তার ওড়নার ফাঁকের ভেতর। মাথায় মায়েরা তার দু হাত তুলে ইরফানের দু হাতে শক্তি খামচি খাটিয়ে খামচি দেয়। ইরফান ততা খেয়ে যায় বেচারা, এরকম কিছু আশা করেনি। দ্রুত তার দু হাত সরিয়ে নেয় মায়েরার মাথা থেকে। মায়েরাকে আর পাইকে ইরফানের দিকে তাকালো না, আর ছাড়া পেয়ে এক দৌড় দেয়, বিড়বিড় করে। খবিশ লোক। ইরফান গম্ভীর মুখে তার দু হাতের দিকে তাকালো। নখ বসিয়ে চামড়া উঠিয়ে দিয়েছে। ইরফান মাথা তুলে মায়েরার দিকে তাকায়, বিড়বিড় করে। স্টুপিড বাঁদর। বড় বড় পা ফেলে কয়েক পা এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে ধরে। মায়েরা চেঁচিয়ে উঠতে চায়। ইরফান ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে, বা হাতে মায়েরার কোমর চেপে খানিক উঁচু করে তার ঘরে নিয়ে যায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, আছে শেষ। ইরফান তার ঘরে গিয়ে বাম পা দিয়ে দরজা শব্দ করে লাগায়, মায়েরাকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিলে মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। হাঁপানো কণ্ঠে বলে। উফ, ছাড়ুন আমায়। ইরফান মায়েরাকে তার সাথে চেপে ঠান্ডা গলায় প্রশ্ন করে। রেগেছো কেন? মায়েরা নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিল তার খবর না নিয়ে তার রাগের খবর নিচ্ছে। মায়েরা অবাক নয়নে তাকায় ইরফানের পানে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান বা হাতে মায়েরাকে তার সাথে চেপে ডান হাত পেছনে নিয়ে মায়েরার জামার চেইন একটানে খুলে দেয়। মায়েরা ছাঁকে দিয়ে ওঠে, কাপা কণ্ঠে বলে। কি করছেন? ইরফান মায়েরার মুখপানে চেয়ে মৃদু স্বরে বলে। বডি চেক। মায়েরা ভীত কণ্ঠে বলে। ছাড়ুন আমায়, আর খামচি দিব না। ইরফান মায়েরার ভীত মুখপানে দৃষ্টি ঘুরায় মৃদু স্বরে বলে। ভয় পাচ্ছ কেন? মায়েরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে। ছাড়ো। কথাটা শেষ করতে পারেনি ইরফান মায়েরার জামার মাঝে হাত গড়িয়ে দেয়। মায়েরার শরীর অবশ হয়ে আসে, কাপা গলায় আবারও কিছু বলতে চায়, জড়িয়ে আসে কথা। মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয় মায়েরাকে, আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরার ঘাড়ের নিচে পিঠের ওপরি অংশের ডান হাতে সাইডে দু আঙুলের আলতো স্পর্শ দেয়।
মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো মায়রার দিকে আর চোখে চেয়ে মোহনীয় গলায় পড়ে। হিয়ার ইজ এ ব্রাউন মল। মায়রার পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানলো কি করে তার এখানে তিল? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার। ইরফান আবারও একই সুরে বলে। আই এম ওয়েটিং টু ইট দিস। মায়রার শরীর ঝিমিয়ে আসে। ইরফানের এসব কথা মায়রার ছোট্ট শরীর ভেঙে আসে। দু হাতে ঠেলে ইরফানকে সরাতে চায়। কাপা গলায় বলে, আমার খিদে পেয়েছে, ছাড়ুন আমায়। ইরফান মায়রার দিকে তাকায় মৃদু স্বরে বলে। আই এম অলসো হাংরি বেব। থেমে যায় ইরফান। মায়রার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ভ্রু কুচকে তাকায় মায়রার পানে। জামার চেন লাগিয়ে দেয় মায়রাকে, ছেড়ে দু হাতের আঁচ দেয় মায়রার ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞেস করে। আর ইউ ওকে? মায়রা চোখ গিরে চোখ বুঝে আছে সে। ইরফান মায়রার শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু একটা ভেবে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা পড়ে যেতে নিলে ইরফান দ্রুত মায়রাকে দু হাতে আগলে নেয়। চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? মায়রা চোখ বুঝে মিনমিন করে বলে, আপনি কাছে আসলে আমার শ্বাসকষ্ট চাপ দেয়, দূরে সরুন। ইরফান তবদা খেয়ে চেয়ে থাকে মায়রার দিকে। এই স্টুপির আসলেই তাকে জ্বালানোর জন্যই এসেছে। তাকে কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, মৃদু স্বরে বলে, ইটস ওকে, রিল্যাক্স। এরপর মায়রাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা ছাড়া পেয়েই লম্বা শ্বাস নেয়। ইরফানকে পাশ করে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। ইরফান উল্টো ঘুরে তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টো ঘুরে দাঁড়িয়ে রইল। তার ভেতর এখনো কাঁপছে। কথা বলবে কি করে, দরজা খুলতে পারছে না। বারবার শুকনো ঢোক গিলছে। ইরফান নিজেই এগিয়ে এসে মায়রার পিঠ ঘেঁষে দাঁড়ায়, হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখান থেকে পিছু যেতে হবে। ইরফান তো সরে না। মায়রার দৃষ্টি এলোমেলো। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পরখ করছে। মায়রা এক পর্যায়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান নিরেট কণ্ঠে বলে, স্টুপিড, এসব কাঁপা কাঁপি থামানোর মেডিসিন নিয়ে কাঁপা কাঁপি স্টপ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রার কান্না পাচ্ছে। কি করলো সে? ইরফান মায়রার কাঁধে পড়ে থাকা ওড়না টেনে মাথায় তুলে দেয়। মৃদু স্বরে বলে, গো। কথাটা বলে মায়রার থেকে সরে দাঁড়ায়। মায়রার সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পেছন থেকে ধমকে বলে, পড়ে গেলে থাপ্পড় সব গানে পড়বে, স্টুপিড গার্ল। কথাটা বলে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। এরপর গট গট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মায়রাকে ধীরে ধীরে নামতে দেখল। ইরফান মায়রার পিছু পিছু নামতে থাকে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ আর শুদ্ধকে খাবার দিয়ে ঘরের দিকেই যাচ্ছিল। মায়রার পিছু পিছু ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়ে তাকায়। তারেক নেওয়াজও খানিকটা অবাক হয়। শুদ্ধ মিটিমিটি হাসছে, মনে মনে ভাবে, এই মায়েরা তো বহুত কাজের। মায়রা ডাইনিংয়ে এসে সবাইকে দেখে কিছু বলল না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, রাগিও না আমায়। মায়রার পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোক তার পিছু পিছু চলে এসেছে। তাকে তারেক নেওয়াজ মায়রাকে ডাকলেন। মায়েরা আম্মু এসো, আর খাবে কখন? অনেক তো বাজে। শ্বশুরের কথায় মায়রা আর তার ঘরের দিকে যেতে পারল না। ধীর পায়ে এগিয়ে আসে। সামনে বসা শুদ্ধ হেসে তার পাশের চেয়ার দেখিয়ে দিয়ে বলে, মায়েরা এখানে এসে বসো। ইরফান চোখের পলকে শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ তার প্লেটের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে শুদ্ধ হা হয়ে যায়। মাত্র ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগেই কেল্লা ফতে শুদ্ধর মুখ অসহায় হয়ে যায়। যদিও আর দুবার মুখে নিলেই শেষ হয়ে যেত, কি আর করার। এদিকে ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়, তবে কিছু বলে না। শুধু পানি খেয়ে উঠে দাঁড়ায়। ইরফানের দিকে তাকিয়ে বলে, বুক বেশি পড়লে একটু ছ্যাঁক দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি, কোনো শিয়ালকে ঘেঁষতে দিব না, পাক্কা। ইরফান ভ্রু কুচকে বলে। তুই তো নিজেই শেয়াল। শুধু আসমান থেকে পড়ার ভান করে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শিয়াল বলতে তোর বাদলো না? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেলেও ওর জন্য শেয়ালই থাকবি। এখন দূর হয় এখান থেকে। শুধু এই জীবনে এত শখ খেয়েছে কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝলো না। তার মামা মামির দিকে তাকিয়ে মেকি হাসতো। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলে না মানা বউয়ের জন্য আতেল হয়ে বসে আছে। নিজেকে সামনে গলা নামিয়ে পড়ে, বলছি ফুল কি বসতে দিয়েছিল? হোয়াট? ফুল পাঠালাম যে ঘরে,
মৌমাছি সে ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো। বসতে দেয়নি, তাই না? ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে। ফালতু কথা স্টপ করে যা এখান থেকে, আমি আম্মুর জন্য এসেছি। শুদ্ধ হাত টেনে বলে। সে তুই মামের জন্য আয়, নয়তো মামার জন্য আয়। মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো, চালিয়ে যা। বলে যেতে যেতে বলে। মায়েরা, আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে। তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে, কেমন? ইরফান দাঁতে দাঁত চেপে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুধু মিটিমিটি হাসছে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে। মামি, তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়দিন। দেখবে সবাই তোমার বৌমার প্রশংসার পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে। স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মায়েরার প্রাপ্য। ইরফান রেগে ডান হাতে শুদ্ধর কলার চেপে ধরে। রুমা নেওয়াজ তারেক নেওয়াজ অবাক হয়ে দেখছে ইরফান আর শুদ্ধকে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন। কি হয়েছে তোমাদের? বাবার কথা ইরফান শুদ্ধর কলার ছেড়ে দেয়। বিরক্তি নিঃশ্বাস ফেলে। চোখ ঘুরিয়ে মায়রার দিকে তাকালো। মায়রা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশের চেয়ার টেনে বসত। দু হাতে পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে। আম্মু, খাবার দাও। রুমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ার বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রুমা নেওয়াজ খাবার বেড়ে দিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না, কি আর করার। মায়েরা ইরফানের পাশে বসে উসখুস করে। ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে। এসব কাপাকাপি নড়ানড়ি স্টপ করে খাবার ফিনিশ করো, নয়তো এক্ষুনি করে বসাবো স্টুপিড। কথাটা বলে ইরফান বা হাতে মায়রাকে টেনে তার পাশ ঘেঁষে বসিয়ে দেয়। মায়রা মৃদু চেঁচিয়ে ওঠে। শুধু সোফায় বসে ফোনে ব্যস্ত মায়রা ইরফানকে ওপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুদ্ধ মাথা নিচু করে মিটিমিটি হেসে বলে। থাক, তোমাদের প্রাইভেসি দিচ্ছি। কথাটা বলে তার বরাথকিত ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে মায়রা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করছে তার, আর নিতেই পারছে না। কি পরিমাণ বেহায়া লোক হলে এখানে বসে এমন করে রেগে বলে। ছাড়ুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়েরা রেগে এঁটো হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভ্রু কুচকে তাকায় মায়েরার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তে। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে। ছাড়বেন আপনি, আমি খেতে পারছি না, অসভ্য লোক। ইরফান ভ্রু কুচকে ভাবলেশীন ভাবে গম্ভীর স্বরে বলে। ওকে ফাইন, করেই নিচ্ছি, ওয়েট। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে। ই না, খাচ্ছি তো। কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোই ব্যস্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসতে বোধ হয় মায়েরাকে ছেড়ে বা হাত টেবিলের উপর রেখে বিড়বিড় করে। লিটল গার্ল। শুদ্ধ ইনায়াকে রেখে দাঁড়িয়ে বলে। ওদিকে কই যাস? ইনায়া শুদ্ধর কথায় উত্তর দেয়। মায়েরার সাথে খাবো বলে যাচ্ছি। কেন? শুদ্ধ ভারাক্রান্ত মুখ নিয়ে ইনায়ার দিকে চেয়ে বলে। তোকে দেখে সত্যি আমার খুব মায়া হয়, জানিস বোন। তোর একদিন পর বিয়ে, অথচ তুই ফাইজের এক্সদের কথা জানতেই পারলি না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, অবাক হয়ে বলে। সত্যি ওনার এক্স ছিল? তুমি মিথ্যে বলছো না তো? শুদ্ধ পেটে ফেটে হাসি পায়। বহু কষ্টে নিজেকে সামনে মুখ জুড়ে আগের চেয়েও দুঃখী ভাব ফুটিয়ে বলে। ঘরে গিয়ে ফোন চেক কর, প্রমাণ সহ দিচ্ছি। ইনায়া আর কিসের খাওয়া, এক প্রকার দৌড়ে তার ঘরে গেল। শুধু হাসতে হাসতে ফাইজের নাম্বারে টাইপ করে। বিয়ের জন্য ভয়াবহ কিউট গিফট আজকেই দিতে যাচ্ছি ব্রো। আমার গিফট রেডি কর। কি হয়েছে লিটল কুইন, কাঁদছো কেন? ইনায়া কানে ফোন নিয়ে কাছে তো কাছেই, ফোপাতে ফোপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়। কি হলো তার লিটল কুইনের? আবারও অসহায় কণ্ঠে বলে। লিটল কুইন, আই এম সরি, বাট এটা তো অন্তত বলো আমি কি করেছি। ইনায়া কথা বলে না। ফাইজ আবারও বলে। লিটল কুইন, কি হয়েছে তোমার? প্লিজ বলো, আমি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নেব তো। ইনায়া সময় নিয়ে কোনো রকমে কান্না আটকে নাক টেনে বলে। অসভ্য ফাজিল নষ্ট লোক, আপনাকে আমি জীবনও বিয়ে করব না। ফাইজ তবদা খেয়ে যায়। সে কিছু বলার আগে ইনায়া আবারও বলে।
100টা এক্স ছিল, তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন। আপনাকে আমি দেখে নেব, ফাজিল লোক। বলেই খট করে কল কেটে দেয়। ওপাশে ফাইজের সব মাথার উপর দিয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল, সেটা কে? সে তো নিজেই জানে না বিয়ের একদিন আগে কোন বেয়াদব তার বিয়ে ভাঙছে। আবার তার লিটল কুইনকে কাঁদাচ্ছে। ইনায়ার নাম্বারে আবারও কল দিল, ব্যস্ত দেখায়। বারবার কল দেয়, একই কেস। বুঝলো অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার। উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়। ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার, দুইবার, তিনবারের বারও যখন কল কেটে যায় তখন মায়েরা খেতে খেতে বলে, কল ধরছেন না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়। ইরফান শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ঢোক গিরে মেকি হেসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি। ইরফান চোখ ঘুরিয়ে মায়েরার প্লেটের দিকে তাকালো। এখনো অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। গম্ভীর গলায় বলে, এত শখ কোলে ওঠার? মায়েরা বোকা চোখে চেয়ে বলে। মানে? ইরফান মায়েরার দিকে একটু ঝুঁকলে মায়েরা চোখ বড় বড় করে বলে, না, খাচ্ছি খাচ্ছি। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার মুখপানে, মৃদু স্বরে বলে, ফার্স্ট। মায়েরা অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়। ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও মায়েরার পাশের চেয়ারে বসে ফাইজকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রল করতে থাকে। উপাস থেকে ফাইজ রেগে বলে, এই শালা আমার কোন জন্মে এক্স ছিল? পাশ থেকে মায়েরা খুব খুব করে কেসে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। মায়েরার কাশির শব্দে দ্রুত মায়েরার সামনে গ্লাস রাখে। মায়েরার সামনে গ্লাস দেখেই দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? আরে তোর বোন কেঁদে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাকি 100টা এক্স ছিল। কোন জন্মে ছিল সেগুলো? এসব কথা ওর কানে ঢুকিয়েছে কে? ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে। শুদ্ধ? উপাসে ফাইজ বোকা বনে যায়। তাই তো, তার এই জাত শত্রু থাকতে তো সে চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এই বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানের কল কেটে দেয়। এদিকে মায়েরা মার্বেলের ন্যায় চোখে বড় বড় করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার দিকে ভ্রু কুচকে চেয়ে বলে, হোয়াট? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই, যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? ইরফান ধমকে বলে। শাট আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, এক্স থাকলে তাকে বিয়ে করা যায় না? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। উত্তরে বলে, কখনোই না। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আবাল চায়? ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে। তুমি কি চাও? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। ইরফান ফোনে দৃষ্টি রেখেই ঠোঁট বাঁকায় সামান্য। মৃদু স্বরে বলে, তোমার হাজবেন্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড? মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে বোধহয়। ইরফান হাতের ফোন রেখে মায়েরার দিকে ফিরে বলে, আপাতত যে করে বসতে চাইছো এটা শিওর? মায়েরা চেঁচিয়ে ওঠে। না। ইরফান রেগে বলে, খাচ্ছ না কেন স্টুপিড? 5 মিনিটে সব শেষ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা মাথা নিচু করে মুখ ভেঙিয়ে গপ গপ করে খেতে থাকে। খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। গটগট পায়ে তার রুমের দিকে যায়। মায়েরার মাথায় প্রশ্ন ঘুরছে, ইরফানের কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করো, কিন্তু সাহসে কুলায় না মেয়েটার। আবার বিড়বিড় করে, এমন খবিশ লোকের পাশে 2 মিনিটও কোনো মেয়ে টিকতে পারবে না। এক্স তো দূরে থাক। এই বেয়াদব শালা, তোর লজ্জা করে না ছোট বোনের পিছে লাগতে? শুধু টান টান হয়ে আয়েশ করে বিছানায় শুয়ে আছে। হেসে বলল, লজ্জা তো নারীদের ভূষণ। আমার সম্বন্ধে আমি কেন এসব নিয়ে ঘুরবো?